ঘুম থেকে উঠে দেখি কথা আবার দিকে চেয়ে হাসছে। বাবা মা এসেছে। বাবাকে বললাম, বাবা, আমার না এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, সাথী তোমাদের বৌমাকেও সাথে করে নিয়ে চলো। ও বাবা, কাঁদছো কেন বাবা? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, জানো এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু কথা ছাড়া। বাবা, ও বাবা, আমাকে নিয়ে চলো না বাবা, আমি থাকবো না এখানে। বাবা মা আমাকে ছেড়ে চলে গেল। তারপর নার্স এসে ইঞ্জেকশন দিয়ে গেল। এরপর আমার আর কিচ্ছু মনে নেই, সব সময় কথার সাথেই কথা বলতাম। এদিকে আজ মা বাবা আমাকে নিতে এসেছে, এখন কথা আমার সাথে কথা বলে না। আমি জানি কথা মারা গেছে। বাবা মা বাসায় নিয়ে এসে বলল, তুমি 5 বছর ধরে পাগল হয়ে পাবনা মানসিক হসপিটালে ছিলে। 2 বছর অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা আজ নিঃস্ব, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকে ঋণ পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছি, আর এখন বাসাতে ভাড়া আছি। বাবার কথাগুলো শুনে নিজের অজান্তে চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে অফিসে কাজ করে। মনে মনে ভাবলাম, আমাকে কোনো না কোনো জব করতেই হবে। যেই ভাবা সেই কাজ। কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো, সে প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু প্রতি রাতেই কথার স্মৃতি আমাকে ঘুমোতে দেয় না। কথার সেই দুষ্টুমিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে কথার ছবি বুকে নিয়ে ঘুমাই, খুব কষ্ট হয়। মাঝ রাতে মোনাজাতে শুধু একটা কথাই বলি, আল্লাহ, আমার স্ত্রীকে তুমি ভালো রেখো। এদিকে স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক কথার মতো। কি মায়াবী চাহনি, মনে হচ্ছে কথার প্রতিচ্ছবি তার মাঝে আমি দেখতে পাচ্ছি। আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, তোমার নাম কি মামুনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না, কারোর সাথে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে শুরু করতে হয়। আমার নাম তাসনিয়া কারিমা রাইসা। নামটা শুনে বুকটা কেমন যেন কেঁপে উঠল। আপনি কি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামুনি, আমি তোমাদের নতুন টিচার। এই নাও চকলেট, আমরা আজ থেকে ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ড, তুমি আমার চকলেট নিলে আমাকে পাপ্পি দেবে না? তুমি এত কিপটে কেন? তোমার সাথে আরি। কান ধরো, কান ধরো, কান ধরে বলো, রাজকন্যার সাথে আর কোনোদিন অপরাধ করব না। তুমি জানো না রাইসা নামের অর্থ হলো রানী? আমি না তোমার টিচার? টিচারকে কান ধরতে বলো লাগে? টিচার না ছাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানিয়েছি। তোমার টিচারগিরি ক্লাসে দেখাবে। এখন কান ধরো, নইলে ফাইন ধরবো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না, খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, আমার কথা বোঝনি? বন্ধু হলে কেন? বন্ধু হয়েছে যেহেতু কান ধরে বলো, আর এমন অপরাধ হবে না। যদি কান না ধরো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। এই যে কান ধরছি, আবার ভুল হয়ে গেছে, আর কখন এমন ভুল হবে না। মামুনি, এখন হয়েছে? বেশ হয়েছে, তুমি সত্যি অনেক ভালো। হঠাৎ 5 থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, রাইসা, আব্বু এসেছে, চলো, দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে নাও। এই যে স্যার, এটা আমার আপু রিচি। রিচি আপু, আমার স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি রিচি। স্যার আজকে আসেনি। হঠাৎ দেখি একটা ভদ্রলোক এসে রায়সাকে কোলের মধ্যে নিল। রায়সা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরল। লোকটা রায়সা
আর রিচিকে নিয়ে গাড়িতে করে চলে গেল। মনে মনে ভাবলাম, আজ যদি কথা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটাও ঠিক এতটুকুই বড় হতো। নিজের অজান্তেই চোখের পাতাটা ভিজে উঠল। কথার চাঁদ মুখটা ভেসে উঠছে স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ। বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডক্টরের রুমে গিয়ে দেখি সে লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। এদিকে আমি একজন ডক্টরকে নিয়ে বাবাকে দেখালাম। ডক্টর বলল, এমন কিছু না, প্রেশারটা সামান্য একটু বেড়েছে। বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন হু হু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে আমার নিজের আপন কেউ। কেন এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে? বুকের ভিতরে চিনচিনে ব্যথা করছে। ডক্টরের রুমে গিয়ে বললাম, ডক্টরবাবু, মেয়েটার কি হয়েছে? স্যার, ঢাকার আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থাও ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমারও কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। ডক্টর সাহেব, আমি রক্ত দেব। আবার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডক্টর তাড়াহুড়ো করে আমাকে নিয়ে শুইয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রায়সাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রায়সার বেডের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে রায়সাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রায়সার মা, কিন্তু মানুষটাকে খুবই পরিচিত লাগছে। এক ধারে তাকিয়েছি মেয়েটার দিকে। কিরে বাবা, বাসায় যাবি না? এভাবে দাঁড়িয়ে পড়লি যে? হ্যাঁ, চলো বাবা। বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটাকে এলিয়ে দিলাম। পরের দিন হঠাৎ কে যেন দরজায় নক করছে। আমি দরজাটা খুলতেই আমার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। কথা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কিভাবে ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ মারতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছ। তুমি ভুল দেখেছো। তুমি জানো না, এই পৃথিবীতে একজন মানুষের মতো দেখতে আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আবার বিয়ের কার্ড। তুমি কিন্তু আসবেই, আঙ্কেল আন্টির সাথে জান্নাতকেও নিয়ে আসবে। কথা, আমি তোমাকে ভালোবাসি। কথা, বড্ড বেশি ভালোবাসি। আমি আবার ভুলটা বুঝতে পেরেছি। কথা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া সত্যি বাঁচব না। প্লিজ ছেড়ে যেও না আমায়। প্লিজ, আবার বুক থেকে তোমাকে আর কেউ কেড়ে নিতে পারবে না। হঠাৎ কি যেন পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে কথার ছবিটা ভেঙে পড়ে গিয়েছে। গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে 1 গ্লাস পানি খেয়ে এসে বিছানায় ধপাস করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি কথাকে নিয়ে বাজে কোনো স্বপ্ন দেখেছি। কথার মুখটা বারবার ভেসে উঠছে। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি রফিক সাহেব বসে আছেন। এদিকে সন্ধ্যায় ঠিকানা দেওয়া বাসায় গিয়ে নক দিলাম। একটা কাজের মেয়ে এসে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো। রায়সা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। খুব সুন্দর লাগছে। মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিলাম। অজানা একটা প্রশান্তি যেন আমাকে ছুঁয়ে গেল। বাড়িতে প্রায় আমাদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে। হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবারও চোখের মধ্যে পড়লাম। বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে, কারণ এ তো অন্য কেউ না। কথা, এটা কিভাবে সম্ভব? যাকে নিজে হাতে দাফন করেছি, যার চাঁদ মুখটা এখনো ভেসে ওঠে, সে আবার বেঁচে আছে। কথার দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই কথা নাম ধরে ডাকতে গিয়েও গলাটা কেমন যেন আটকে এলো। আমি কিচ্ছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব কথার হাত ধরে নামাচ্ছেন। কথার সাথে কয়েকবার চোখাচোখি হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। এদিকে রায়সার জন্মদিনের কেক কাটার পর কাঁধে কারোর হাতে স্পর্শ পেলাম। পিছন দিকে তাকাতেই দেখি কথা। আসসালামু আলাইকুম, আমি তানিয়া রেজওয়ান রফিক। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন? জি ভালো। আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলিজার টুকরাটাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। রাইসার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। এটা আমার কথা নয়, কিন্তু মনে হচ্ছে এটা আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিচ্ছু ভাবতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রাইসা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে কথা স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা কথা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মনে হচ্ছে এটাই কথা, এটাই আমার পিচ্ছি বউ কথা। এখন প্রায়ই তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকি। প্রতিদিন কোথায় যেন যায় তানিয়া, যাকে আমার মন বলে এটা তানিয়া নয়, এটা কথা। পরে খবর নিয়ে জানতে পারি সে নাকি অফিসে যায়, নিজের অফিস আছে। একদিন অফিসে যাওয়ার পথে কথার গাড়ি আগলে দাঁড়ালাম। গাড়ি দাঁড় করাতে বললাম, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি, আসলে আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলেন। কিছু বলবেন? আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? হুম, বলেন কি বলতে চান। আমার মন বলছে তুমি তানিয়া না। আমার কথা, আমার মন বলছে প্লিজ আমাকে মিথ্যে বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার রাজ? আমি তানিয়া রেজন রফিক। আপনার কথা কে? এসব কি বলছেন? আপনি এসব বলতে এখানে এনেছেন আমাকে? ছি, লজ্জা করে না? আমি মিথ্যে বলছি না। কি আশ্চর্য! আপনি কি আমাকে নাটকের স্ক্রিপ্ট শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার কথা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। কি আশ্চর্য! আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে দুটো। প্লিজ কথা, তুমি আমার কথা বলো। তুমি মিথ্যে বলছো। আমার মন কখনো মিথ্যা কথা বলে না। কথাটা বলে কথার হাতটাকে ধরে ফেললাম। কথা হাতটাকে ছাড়িয়ে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা বোঝার বাকি রইল না। লজ্জা করে না অন্যের স্ত্রীর হাত ধরতে? এই আপনার কি বউ নেই? জানেন না আমার স্বামী আর দুটো মেয়ে আছে? তারপরেও আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক, নারীদের সম্মান করতে শেখেননি। জন্মের দোষ রয়েছে আপনার। এদিকে তানিয়া, যাকে কথা ভেবে নিজের অজান্তেই হাতটাকে ধরে ফেলেছিলাম, সে তো আমার কথাটা নিজের প্রতি আজ প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য আবার বাবা মাও কথা শুনল। সরি, আমি ঠিক এমনটি বলতে চাইনি। না ঠিক আছে, বলবেন না কেন? আমি যে হতভাগা, নিজের স্ত্রীকে কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনো মাঝরাতে উঠে তার জন্য কান্না করি, তার ছবিটাকে নিয়ে বুকের মধ্যে ঘুমাই, তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতে কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনায় ছিলাম, জানি না আর কতটা কষ্ট পাবো। আল্লাহ আমাকে আরো কষ্ট দেন। জানেন, যেদিন আপনাকে দেখেছি সেদিন আমার মন বলেছে আপনি আমার কথা, আমার কলিজার টুকরা। কিন্তু না, সেটা আমারই ভুল। কারোর মতো দেখতে বা কথা বলতে পারলেই সে যে আপন কেউ হবে তা তো কথা নয়। ক্ষমা করে দেবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব কিছু লেখা আছে। আবার বলছি, আপনাকে আমার স্ত্রী ভেবে ডিস্টার্ব করার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। খুব বাজে তো আমি, তাই। আচ্ছা আসি। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর বাঁচার ইচ্ছে করছে না। বুকটা ফেটে যাচ্ছে, বারবার কথার চাঁদ মুখটা ভেসে উঠছে। এদিকে কখন যে মাঝ রাস্তায় এসে পড়েছি আমি ঠিক জানি না। পিছন থেকে কে যেন ডাকছে। পিছনে চেয়ে দেখি তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি তার দিকে। এদিকে তানিয়া দৌড়ে আসছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার কলিজার টুকরা কথা দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার একপাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটো রক্তে বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। অনুভব করতে পারছি কেউ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর আমাকে বলছে, ক্ষমা করে দাও আমায়। আমি তোমার কথা, তোমার কিছু হবে না। আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না।
কেউ কি শুনছেন? প্লিজ আমার স্বামীকে বাঁচান। আল্লাহ, আমার স্বামীকে হেফাজত করো। কে আছো তোমরা? আমার স্বামীকে হসপিটালে নিয়ে যাও। চোখ দুটি বন্ধ হয়ে আসছে, শত চেষ্টা করে চোখ দুটি খুলতে পারছি না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কানে ভেসে আসছে কথার আহাজারি। বারবার কপালে চুমু খাচ্ছে আর শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। অন্যদিকে একদল লোক এসে হাসপাতালে নিয়ে যায়। এদিকে কথাকে আজ পাগল পাগল লাগছে। ফোনটা বের করে রাজের বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। বাবা, বাবা রাজ অ্যাক্সিডেন্ট করেছে। বাবা, ওকে ছাড়া বাঁচবো না। ওকে বাঁচান বাবা। আমার মেয়েটার কি হবে? মা, মা, আপনি প্লিজ সদর হসপিটালে আসেন। কথার মুখে রাজের দুর্ঘটনার কথা শুনে রাজের বাবার পায়ে কই গো রাজের মা, চলো হসপিটালে যেতে হবে, আমাদের রাজ অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল। কি হয়েছে আমার বাবার? তোমাকে বলেছিলাম আমার ছেলেকে আর কষ্ট দিও না, কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতি রাতে কাঁদিয়েছো। এদিকে হসপিটালে এসে দেখে রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। কথা কাঁদছে। রফিক সাহেবও এসেছেন, কথাকে বোঝাচ্ছেন। মা, ও কোনো কথা বলছে না। ওকে ছাড়া সত্যি আমি মরে যাব। ওই তো আমার নিঃশ্বাস। আমি বাঁচবো না মা রাজকে ছাড়া। ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি। এখনো প্রতি রাতে তার দেওয়া শেষ অবলম্বন রাইসাকে বুকে নিয়ে বেঁচে আছি। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসতেই প্লিজ ডাক্তার বলুন আমার স্বামী কেমন আছেন? ওর কিছু হবে না তো? প্লিজ ডক্টর, চুপ করে থাকবেন না। ডাক্তারের কথা শুনে কথার পায়ের তলার মাটি সরে গেল। চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে। ডক্টর, আমি কি রাজের সাথে দেখা করতে পারি? এদিকে কথা ডাক্তারের কথা মতো রাজের কেবিনে ঢুকতেই বুকটা হু হু করে কেঁদে উঠল। সারা মুখ ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। খুব কষ্ট লাগছে। আচ্ছা, কথার কাছে রাজের মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে। কথা কিছু ভাবতে না পেরে রাজের পা দুটি জড়িয়ে কাঁদতে লাগলো। রাজ, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমায় ছেড়ে কোথাও যেও না। তোমার পায়ের নিচে থাকতে দিও। তোমার পায়ের নিচেই যে আমার সব সুখ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমায় ছেড়ে দিও না। তুমি না বলেছো তোমার যদি কখনো মেয়ে হয় নাম রাইসা রাখবে? তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে। জানো, তোমার মেয়ে জানে তুমি ওর বাবা। তোমাকে কতবার বাবা ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নেবে না? ওই তো আমার জীবন, আমার বেঁচে থাকার সম্বল। তোমাকে ছাড়া যে আমি আমাকে কল্পনা করতে পারি না। এদিকে পিছন থেকে এসব দেখে নার্স নিজের অজান্তেই বোন প্লিজ এভাবে কান্না করবেন না, আল্লাহকে ডাকুন, রোগীর ক্ষতি হবে। বাসা থেকে ফোন দিল। রাইসা নাকি খুব কাঁদছে তার বাবার জন্য। কেউ তার কান্না থামাতে পারছে না। রাইসা শুনেছে রাজ নাকি অ্যাক্সিডেন্ট করেছে। বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য বের হতে এক লোক বলল। কথা ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই তুমি আমার বাসায় আসবে না। তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমি সব শুনেছি। আঙ্কেলকে যখন ফোনে বলেছো যে বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাও আমার জন্য তুমি আমাকে বাবা রাখতে দাওনি। আমার বাবা অনেক ভালো। সেদিন আমার জন্য কান ধরেছিল, আমার বুকের সাথে জড়িয়ে ধরেছিল, আমার গালে মুখে পাপ্পি দিয়েছিল। আমি বাবাই ডাকতে চেয়েও বাবা ডাকতে পারিনি। তুমি ডাকতে নিষেধ করেছিলে বলে ছোটবেলা থেকে বাবাইয়ের ছবি দেখিয়ে বলেছো ওটা তোর বাবা। যেদিন বাবাইকে প্রথম দেখলাম সেদিন দৌড়ে বাবার কোলে গিয়ে বলতে পারিনি বাবাই তুমি আমাকে ছেড়ে করতেও যাবে না, কিন্তু পারিনি। স্কুলে যখন সব ছেলে মেয়েরা বাবার কোলে চড়ে, তাদের বাবাকে জড়িয়ে ধরে আদর করে, তখন আমি তাদের দিকে চেয়ে থাকি। আমার খুব কষ্ট হতো তখন। রাইসা মামুনি, বাবাই ভালো হয়ে যাবে। মা আমার, তুমি কেঁদো না। তুমি আমার মা ডাকবে না, তুমি আমার কেউ না। তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমার বাবাইকে বাবাই বলে ডাকতে দাওনি।
কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আমি কি করব? রাইসার কথাগুলো শুনে কলিজাটা ফেটে যাচ্ছে। সত্যি তো, তার বাবা থেকে রাইসাকে আমি দূরে রেখেছি। বারবার রাজের কথা মনে পড়ছে। আমি দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখটা লাগিয়ে কাঁদতে লাগলাম। হঠাৎ মনে পড়লো রাজ একটা ডায়েরি দিয়ে গেছে। টেবিলের ওপর থেকে ডায়েরিটা তুলে বুকে জড়িয়ে নিলাম। ডায়েরিটা খুলেই চমকে গেলাম। ওগো হৃদয় রাগিনী, জানি না কিভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী, তোমার অবুঝ ভালোবাসাকে অবহেলা করেছি। জানো, যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি সেদিন বুঝেছি তুমি কতটা জুড়ে আমার জীবনে ছিলে। জানো, প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। মাঝ রাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন তোমাকে আমার করে দেয়। প্রতি রাতে তোমার ছবিটাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতাম, তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম। জানো, মানুষ মারা গেলে নাকি তারা তারা হয়ে যায়। তাই প্রতি সন্ধ্যায় আকাশে তারাদের সাথে কথা বলতাম যেন আমার হৃদয় রাগিনীকে তারা যেন কোনো কষ্ট না দেয়। রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করে কাঁদতাম আর বলতাম, অভিমান ভেঙে এসো না, জড়িয়ে নাও তোমাতে, আমি যে আর পারছি না তোমার বিরহে। এসব বলে কাঁদতাম, কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে যার জন্য আমার সাথে কথা বলো না, শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে। সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না? জানো, খুব ইচ্ছে করে তোমাকে এই মরুর বুকে জড়িয়ে নিয়ে শান্ত করতে আমারই প্রাণ। জানো, আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমার মতোই। আমি এতটাই হতভাগী নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি। জানো, এখনো সেই রাতের কথাগুলো ভুলতে পারি না। তোমাকে দেওয়া প্রতিটা চড়ের আঘাত আমার কলিজাতে লেগেছে। জানো, পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম সেদিন মনে হয়েছে আমার খুব কাছের কাউকে রক্ত দিচ্ছি। বাচ্চাটার জন্মদিনে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম। কিন্তু যখনই সিঁড়িতে তোমার মতো কাউকে দেখলাম তখন সত্যিই ভেবে নিয়েছিলাম আল্লাহ হয়তো আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। কিন্তু যখনই শুনেছিলাম তুমি কথা দাও আমাকে চেনো না, তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যখন রফিক সাহেব এসে হাত ধরল আমার কাছে, তখন মনে হয়েছিল কেউ যেন কলিজাটাকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। জানো, তুমি নেই জেনেও নিজের অজান্তে পাগলামি করেছি আর বাসায় এসে কেঁদে বুক ভাসিয়েছি। পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়াপুকে দিয়ে তোমার কাছেই চলে আসব। আমি যে আর পারছি না, মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটা তার স্বামীর হাত ধরে আমার সামনে দিয়ে হেঁটে যায়। জানো, তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করব, আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারছি না। তোমাকে নিয়ে লেখায় শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়াপুকে দিয়ে গেলাম। জানো, খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে। আজকে কথার একটা মিথ্যার জন্যই রাজ মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে কথার। আর রাগ করে না, খেয়ে নাও। আমাকে মা বলবে না, আমাকে বাবার কাছে নিয়ে যাও। আর তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছ, সাথে আমার সাথে কথা বলবে না। প্লিজ রাইসা মা আমার, তোমার বাবার কিছুই হবে না। প্লিজ কান্না করো না, খেয়ে নাও। আমাকে বাবার কাছে নিয়ে যাও, বাবাইকে না দেখে খাবো না। ভাইয়া, রাজ বাঁচবে না। রাজকে ছাড়া আমিও যে বাঁচবো না। কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। তোর কান্না যে দেখতে পারি না। মা বাবাকে তো ছোটবেলায় হারিয়েছি, তানিয়াটাকেও প্রথম দেখাতেই হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য সাথী নামের মেয়েটা কন্ট্রাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলায় লকেট দেখেই চিনে ফেলেছি তুই আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন কথা। কিন্তু সে সময় তানিয়াকে গাড়ির নিচে পিস্ততে দেখি, তোর চেহারা তানিয়ার মতোই ছিল। তাই যখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নেই। সন্ত্রাসী ছিলাম, মানুষের রক্ত দেখলে হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনটাকে রক্ত আমার শার্ট ভেজে যাচ্ছিল তখন বুঝেছি আপন মানুষদের রক্ত শুধু তাদের শরীরেই ঝরে না, আপন মানুষটির কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর রাজের বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে কথার বানিয়ে রাজের বাড়িতে পাঠাই, আর রিচি পায় তার মাকে। রিচির বাবার রফিক ভাইয়ের সাথে সব প্ল্যান করি, কিন্তু এর জন্য যে
রাজের মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনোই এতটা মিথ্যার আশ্রয় নিতাম না। মম মম চলো না বাবার কাছে, আমার সাথে বাবাই কথা বলবে। তোমাদের সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে বাবাই রাগ করে থাকতে পারবে না। বাবাই জানে আমার সাথে অভিমান করলে তাকে কান ধরে উঠবোস করতে হবে। বাবা, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। নিজের স্বামীর সাথে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। বাবা, সত্যি রাজকে ছাড়া বাঁচবো না। মারে, কেমন আছিস? আপনি চুপ করেন তো, দেখছেন না আমি আমার বাবাইয়ের সাথে কথা বলছি? কথা বলবেন না, বাবাই রাগ করবে। ও বাবাই, বাবাই তুমি জানো মা তোমার জন্য কত কান্না করে। তোমাকে আমি ছোটবেলা থেকে দেখেছি মায়ের সাথে একটি ছবিতে। বাবাই, স্কুলের সব মেয়েরা তার বাবাইয়ের সাথে ঘুরে বেড়ায়, তাদের বাবাই চকলেট আইসক্রিম কিনে দেয়। আমি এসব কিচ্ছু চাই না। তুমি কথা বলো বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার রাইজা কান্না করছে? কিন্তু বাবা, কথা বলো প্লিজ, কথা বলো। আর চুপ করে থেকো না, আমাকে বুকে নাও। তোমার বুকে যেতে খুব খুব ইচ্ছে করছে। ও বাবাই, বাবাই এত অভিমান কিসের তোমার? মা কাঁদছে বাবাই। বাবা, মা তোমার জন্য রাতে অনেক কান্না করে, আমাকে বুকে নিয়ে তোমার নাম বলে, ঘুমের ঘরেও কান্না করে। তুমি দেখো দাদু ভাই কাঁদছে। কথা বলবে না আমার সাথে? বাবাই, আমি কিচ্ছু খাইনি, তুমি খাইয়ে দেবে আমায়? তুমি খাইয়ে না দিলে আমি খুব রাগ করব, আমি খাবো না কিন্তু। ও বাবা, কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই, আমার বুকের মাঝে খুব ব্যথা করছে বাবাই। ও বাবাই, বাবাই। কথাটা শুনে কথা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। সবাই কথাকে নিয়ে বেডে শুইয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রাইসা গিয়ে রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবাই বাবাই বলে ডাকছে। রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। রাজের স্যালাইন নেওয়া। কথা ভাবতে পারছে না রাজ মারা গেছে। সবাই কান্না করছে। কথা নিস্তব্ধ হয়ে গেছে। রাইসা কাঁদছে আর বলছে, বাবাই, বাবাই, বাবাই কথা বলো বাবাই। কথা বলবে না আমার সাথে? বাবাই, তুমি আমাকে পাপ্পি দেবে না? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই। আল্লাহ কি পিচ্ছি বলে আমার চোখের পানি দেখে না? ও আল্লাহ, তুমি তো বলেছো ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা অগ্রাহ্য করতে পারো না। ও আল্লাহ, দেখো আমি কাঁদছি। তুমি আমার বাবাইকে বলো আমার সাথে কথা বলতে। তুমি কথা বলতে বললে বাবাই আর চুপ করে থাকতে পারবে না। দেখো তো বাবাই, দেখো আমার সাথে অভিমান করেছে বাবাই, আমাকে কোলে নেয় না, আদর করে না, আমার খুব কষ্ট হয় বাবাই। ও বাবাই, কথা বলো। মা, মা, দেখো বাবাই কথা বলছে না। বাবাইকে বলো কথা বলতে বাবাই। এদিকে সবাই রাজের জানাজা করে কবরে নিয়ে যাচ্ছে। কথা বাকরুদ্ধ হয়ে গেছে। ফেল ফেল করে তাকিয়ে আছে রাজের চলে যাওয়ার দিকে। কলিজাটা ফেটে যাচ্ছে। আজ একটি ভুলের জন্য রাজ সারা জীবনের জন্য হারিয়ে গেল কথার জীবন থেকে। মম, বাবাইকে কোথায় নিয়ে যায় বলো না মা? বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? বাবা কি রাগ করেছে তাই নিয়ে যাচ্ছে? বাবা আবার কখন আসবে মা? বলো না মা, আমার বাবাইকে সবাই কোথায় নিয়ে যায় বলো না। রাইসার কথাটা শুনে কথার কষ্টে বুক ফেটে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কথা। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কথা। রাইসাকে কি বলবে? সে উত্তর যে কথার কাছে নেই। এদিকে রাজকে কবরে নামালে কথা আর থাকতে পারে না। দৌড়ে চলে যায় কবরের কাছে, গিয়ে বলতে থাকে,
আমি আমার স্বামীকে কোথাও যেতে দিব না। তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না। কি হয়েছে মা, তুই কাঁদছিস? বাবা, বাবা রাজকে কবর দিয়ে দিচ্ছে। রাজকে প্লিজ কবর দিতে দিয়েন না। ওকে ছাড়া আমি বাঁচবো না। বাবা সত্যি ওকে ছাড়া মরে যাব। মারে, তুই দুঃস্বপ্ন দেখছিস। রাজ বেঁচে আছে। ডাক্তার আল্লাহকে ডাকতে বলল। আমি জানি তুই রাজকে অনেক ভালোবাসিস। এত কষ্ট দেওয়ার পরও তুই ওকে ভালোবেসে গিয়েছিস। বাবা রাজ কোথায়? রাজের বেডে। কথা দৌড়ে রাজের বেডে গিয়ে দেখে রাইসা রাজের বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে স্লাইন যাচ্ছে। কথা রাজের কপালে চুমু দিয়ে রাজের পা ধরে কাঁদতে লাগলো। প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না। কিভাবে বাঁচবো তোমায় ছাড়া? তুমি যে আমার জীবন, তুমি যে আমার ভালোবাসা। বোন প্লিজ এভাবে কান্না করবেন না, আল্লাহকে ডাকুন। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। কথা 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাতে দুটি হাত উত্তোলন করে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা রহিম রহমান, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবারে দুটি হাত তুলে ধরেছি। ছোটকালেই মা বাবাকে হারিয়েছি। বাবার স্নেহ কি জিনিস কখনো তা পাইনি মায়ের ভালোবাসা, একমাত্র অবলম্বন স্বামী। আজ আমার স্বামী জীবন ভিক্ষা চাই তোমার দরবারে। হে আল্লাহ, ফকির এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় যায়, আর তুমি ছাড়া তো আমার আর কোনো দরজা নেই। এই ভিখিরিনীকে তুমি খালি হাতে ফিরাইও না। আমি কিছু চাইনি কোনো দিন তোমার দরবারে, কোনোদিন বলিনি বা অভিযোগ করিনি মা বাবাকে কেন কেড়ে নিলে। আল্লাহ, তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ, আমার জীবনের দৌলতে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও। আমার মেয়েকে তুমি বাবাহারা করো না। আল্লাহ, সন্তান কাঁদলে নাকি মা সহ্য করতে পারে না। ও আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের চেয়ে তোমার বান্দা বান্দিকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ, এই নিশি রাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার স্বামীকে সুস্থ করে দাও হে আল্লাহ। আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গুনাহগার বান্দির দোয়া কবুল করেছ। এই কথা বলে মোনাজাত শেষ করলাম। ভোরের আলো পড়তে কথার ঘুম ভেঙে যায়। কথা দৌড়ে যায় রাজের বেডে। কথা গিয়ে দেখে রাজের অক্সিজেন মাস্ক খোলা। ডাক্তার এসে বলল, কথা চিল্লায়ে কাঁদছে, না, আমার রাজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। রাজের পা দুটি জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকেই যে আমার শেষ ঠিকানা। প্লিজ কথা বলো, চুপ করে থেকো না। কথা রাজের পা জড়িয়ে ধরে কাঁদছে। কথা কাঁদতে কাঁদতে রাজের কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। এদিকে কে যেন কথাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কথা চেয়েই দেখে রাজ কথাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। এদিকে রাজ বলছে, আমি কি আমার পিচ্ছি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিচ্ছি পরিটাকে বড্ড বেশি ভালোবাসি, আমার পিচ্ছিটাকে কি জড়িয়ে ধরতে পারি? যা দুষ্টু। এই কি করছো? শার্ট ভিজে গেল তো। ভিজুক, কেন কষ্ট দিলে আমায়? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি। 5 বছর তোমাকে ছাড়া কাটিয়েছি, তাই আমিও ডক্টরকে সবকিছু বলে ডক্টরের সাথে এই প্ল্যানটা করেছি। তবে অ্যাক্সিডেন্ট কিন্তু সত্যি সত্যি হয়েছিল। আচ্ছা, সত্যিই যদি আমি হারিয়ে যেতাম? কি বলছো? চুপ। তাহলে আমার কি হবে? এখনো তো বাসর রাত বাকি, আর এখন আমি আর কিন্তু পিচ্ছি না। আমি হেসে দিয়ে কথাকে জড়িয়ে ধরলাম। বাবাই মাকে আদর করবে, আমায় আদর করবে না?